বাংলাদেশ এখনো পর্যন্ত সময়টা কেমন কাটিয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি, যেহেতু একটা ব্রেক টাইম চলছে। এবং যেটা বলছিলাম যে এই ব্রেক টাইমে বাংলাদেশ কিন্তু মানে অনেক কিছু নিয়ে কাজ করার পরিকল্পনা করছে, বিসিবি থেকে বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা যেমনটা জেনেছি যে সিরিজ যদি কোনো আসলে পরিকল্পনা মাফিক করা নাও যায় এর মাঝে হয়তোবা এইচপি দল কিংবা এ দলের সঙ্গে বাংলাদেশ ম্যাচ খেলতে পারে। এর মধ্যে বেশ কিছু পরিকল্পনা আছে। এইচপি দলের এবং ট্রেনিং কিন্তু চলছে চট্টগ্রামে, এবং এরপর রাজশাহীতেও ট্রেনিং চলার কথা আছে। সেখানে দুটো ভাগ হয়ে খেলার কথা আছে। এইচপি আর এ টিম মূলত ন্যাশনাল টিমেরই একটা ছায়া, সেখানে ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররাই আছে। এর সঙ্গে নেপাল অথবা নেদারল্যান্ডস, তাদের সঙ্গেও সিরিজ আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ করছে। নিশ্চয়ই আমরা ক্লিয়ার ইন্ডিকেশন পাবো সেটা কোথায় হবে। নেপালে খেলা হলে দ্যাট উড বি ইন্টারেস্টিং। নেপালের মাঠটা আমরা দেখেছি, বাংলাদেশেও হতে পারে। নিশ্চয়ই সময় সেটা বলে দেবে। কিন্তু আমরা যেটা আপনি খানিক আগেই বললেন যে বছরের অর্ধেকটার বেশি পার হয়ে গেছে, এই বছরটা বাংলাদেশের জন্য খুবই ইন্টারেস্টিং। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল, 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও বাংলাদেশ জিততে পারেনি, দুটোতে হেরেছিল, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তারপর জিম্বাবুয়ে সিরিজ, সেখানে টেস্টে একটা ম্যাচ জিম্বাবুয়ের কাছে আমাদেরকে হারতে হয়েছে, পরের ম্যাচ অবশ্য কামব্যাক করেছে বাংলাদেশ। আরব আমিরাত সফরে সেখানে 2-1 বাংলাদেশ সিরিজ হেরেছে। হয়তোবা এই বছরের সবচেয়ে বড় আপসেট বাংলাদেশের ক্রিকেটে এটাই, আরব আমিরাতের কাছে সিরিজ হারাটা। ইট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড। সেই আরব আমিরাতেই এশিয়া কাপ হবে, সো বলাই যাচ্ছে যে বাংলাদেশ একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। বাংলাদেশ পাকিস্তান সফর যেটা ছিল সেখানেও 3টা ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছে। পরবর্তীতে শ্রীলঙ্কা সিরিজটা, সেখানে প্রথম টেস্টটা বাংলাদেশের জেতা উচিত ছিল। আমি এখনো মনে করি যে এই আক্ষেপটা আমার এখনো ঘোচেনি, যে একটা প্রায় আগে তো চেষ্টাটা করা উচিত ছিল, কারণ কাছাকাছি ছিল বাংলাদেশ। সো এই ব্যাপারটা দৃষ্টিকটু ছিল। সেকেন্ড ম্যাচটা শ্রীলঙ্কা জিতেছে, 100 টেস্ট সিরিজটা জিতেছে, 2-1 ওডিআই সিরিজটা শ্রীলঙ্কা জিতেছে, টি-20 সিরিজটা আবার বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার মাটিতে। ইট ওয়াজ কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট, কারণ টি-20তে আপনি বাংলাদেশের মাটিতেই শ্রীলঙ্কাকে কখনো হারাননি, সেখানে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারানো ডেফিনেটলি ক্রেডিটটা দিতে হবে। পরবর্তীতে পাকিস্তান যখন বাংলাদেশে এলো তখনও বাংলাদেশ সিরিজটা জিতেছে 2-1। টি-20তে বাংলাদেশ এই মুহূর্তে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক স্ট্রং একটা জায়গায় পৌঁছে গেছে। ব্যালেন্সড একটা টিম আছে, যারা কেউ না কেউ ক্লিক করছে। আপনি দেখুন, একেবারে খাবি খেতে হচ্ছে না। এই যে তাওহিদ হৃদয়ের ছবি দেখতে পাচ্ছি, তানজিদ তামিম, টপ অর্ডারে একটা ঘাটতি ছিল, সেই ঘাটতিটা অনেকখানি মিটে গেছে। কেউ না কেউ ক্লিক করছেন। টি-20 ক্রিকেটটা ঠিক ওডিআই ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের মতো না যে আপনার সবাইকেই সব দিন পারফর্ম করতে হবে। প্রত্যেক ডিপার্টমেন্টে 1-2 করে পারফর্ম করলেই কিন্তু ম্যাচের চিত্রপট ঘুরে যায়। তো সেই ব্যাপারটাই ঘটছে। লিটন দাসের নেতৃত্বে নতুন ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ অন দ্য রাইট ট্র্যাক, অ্যাটলিস্ট টি-20 ফর্মেটে তো বটেই, টেস্ট ফর্মেটেও আমরা অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি। ওডিআই ফর্মেট, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে স্ট্রং জোন বলা হতো আজকে থেকে 2 বছর আগেও, সেটাই এখন আসলে উল্টে গেল কিনা পাশার দানে, যে আমরা সবচেয়ে স্ট্রাগলটা ওডিআইতেই করছি কিনা। কি মনে হয় আপনার? ওই যে গত বছর ওয়েস্ট ইন্ডিজে যেটা হলো আসলে, যে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-20তে আমরা হোয়াইট ওয়াশ করলাম বা বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো। তো সেটা সেই সময় থেকে আসলে বলা যায় যে বাংলাদেশের সময়টা হয়তো বা ফিরছে। বিসিবি থেকে আসলে এই যে এই পাকিস্তান মানে সদ্য একদম সিরিজটা যেটা বাংলাদেশ যেহেতু এরপর থেকে যখন বিসিবির সাথে যোগাযোগ করা হয় বিসিবিতে, তখন তারা মানে কর্তৃপক্ষরা এমনভাবে বলেছে যে বাংলাদেশ টি-20র ধরনটা বুঝতে শুরু করেছে বা এটাকে গ্র্যাব করতে শুরু করেছে, এবং সেই সাথে মানে আন্তর্জাতিক অঙ্গনে যেরকম টি-20 ক্রিকেটটা হয় চেষ্টা করছে সেই অনুযায়ী মানে নিজেদেরকে মেলে ধরতে। এবং আরও একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছিল যে বাংলাদেশ এই যে গ্যাপ টাইমটা আছে এশিয়া কাপের আগে 1 মাসের, ইন্ডিয়া আসলে তো খেলা হতোই, আদারওয়াইজ এখন তো আসলে অন্য কোনো সিরিজ তৈরি করা যায় কিনা, কিন্তু এর মাঝে যে গ্যাপ টাইমটা এটাতে বাংলাদেশে তারা চেষ্টা করতে পারে যে মানে নিজেদের যে পার্সোনাল স্কিলটা ডেভেলপ করা। কারণ যখন কোনো সিরিজ থাকে বা টুর্নামেন্ট থাকে তখন কিন্তু অপোনেন্ট বা প্রতিপক্ষকে চিন্তা করে অনেক প্ল্যানিং সাজাতে হয়, সেই অনুযায়ী প্রস্তুতিটা হয়। এখন যেহেতু সামনে সেরকম কোনো লক্ষ্য নেই, সো নিজেদের জায়গা থেকে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে তারা কিন্তু মানে সেই কাজটা করার বেশ ভালো সুযোগ পাবে। নিশ্চয়ই। আমাদের যেটা বলছিলাম যে বোলিং ডিপার্টমেন্টটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেকখানি এনরিচড হয়েছে। ব্যাটিং নিয়ে আমাদের কমপ্লেন ছিল, লাস্ট 2টো সিরিজে সেই কমপ্লেনটাও অনেকখানি ঘুচে গেছে। টি-20 যেহেতু সামনে বড় জায়গা নিয়ে আছে, এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপ, মূল ফোকাসটা হয়তো বা সেই দিকেই থাকবে। দেখুন, টি-20 ক্রিকেটে আমি আগের এপিসোডে আমরা কথা বলছিলাম যে শুরুটা যে সময় ছিল, আশরাফুল, আফতাব কিংবা সেই সময়টায় তামিম, সাকিবরাও উঠছেন, তখন কিন্তু বাংলাদেশের টি-20 টিম মোটামুটি স্ট্রং টিম ছিল। সেখান থেকে গ্র্যাজুয়ালি আমরা আসলে টি-20-র ওই আপগ্রেডেশনের সাথে খাপ খাওয়াতে পারিনি। টি-20 ক্রিকেটটা এত ফাস্ট ইভলভ করছে, প্রতি বছর টি-20 চিত্রপট বদলে যাচ্ছে।
2023 আইপিএল এর আগে টি-20 কেমন ছিল আর 2023 আইপিএল এর পর টি-20 কেমন Exactly. আপনি বুঝতে পারেন। গতকালকেই ইনফ্যাক্ট খানিক বাদেই আমরা কথা বলবো, ওয়েস্ট ইন্ডিজ 215 করেও আসলে তারা সেফ ছিল না, অস্ট্রেলিয়া সেটা চেস করে ফেলেছে। সো কোনো টোটালি আসলে আনঅ্যাচিভেবল না এই জমানায়। সেখানে কি পরিমাণ ফেয়ারলেস ক্রিকেট আপনাকে খেলতে হবে, কি পরিমাণ পাওয়ার হিটিং আপনাকে করতে হবে, সেই সঙ্গে ইন্টেলিজেন্স সেটাও থাকা জরুরি। সেই জায়গাটাতেই আমরা অনেকখানি পিছিয়ে ছিলাম। বাট আমার মনে হয় যেভাবে ইভলভ করছে, যেভাবে গ্রো করছে বাংলাদেশের ক্রিকেট, টি-20তে মনে হয় বাংলাদেশ একটা জায়গায় পৌঁছতে পারবে। সেটা হোপফুলি এশিয়া কাপে তার রিফ্লেকশন আমরা দেখতে পাবো। এবং গ্রোয়ের ধারাবাহিকতাটা সবচেয়ে বেশি জরুরি। Exactly. আপনি বলছিলেন না যে ব্যাটিংয়েও আমরা ইমপ্রুভ করছি। গত শোতেও নাবিল কায়সার ভাই ছিলেন, তার সাথেও কথা হচ্ছিল যে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আমরা সবসময় কি নিয়ে কথা বলি, ওপেনিং স্লটটা নিয়ে, যে ওপেনিংয়ে কেউ পারফর্ম করে না, কেউ পারফর্ম করে না। বাট এখন দেখেন তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, মানে সোফার আমরা যতটুকু দেখেছি যে একদিন মানে একজন অন্তত হলেও পারফর্ম করছে। সো ইটস এ গুড সাইন যে দুজন যেদিন আসলে দুজনেই জ্বলে উঠতে পারবেন, পার্টনারশিপটা আরো বিল্ড করতে পারবেন, সেটা আরো ভালো হবে। কিন্তু এই যে গ্র্যাজুয়ালি যে ইমপ্রুভটা, দুজনেই যে আর্লি আউট হয়ে যাচ্ছেন এমন না, একজন অন্তত পারফর্ম করছেন, এই ব্যাপারটাই আসলে ধীরে ধীরে মানে আজকে তামিম, কালকে ইমন, পরশু আবার তামিম, এরকম করলে তো তাদের মধ্যেও একটা কনসিস্টেন্সি থাকে। তো এই কনসিস্টেন্সিটা বাংলাদেশের জন্য খুব দরকার। অ্যাবসলিউটলি। দেখুন তামিম ইকবাল যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন 16 বছরে, আমার মনে হয় 16 জনেরও বেশি ওপেনিং পেয়ার তার সঙ্গে ওপেন করেছেন, কেউই থিতু হতে পারেননি। সেখান থেকে যে একটা সাটল জায়গায় আমরা পৌঁছেছি, একটা কি বলবো মানে ওপেনিং পেয়ারটা টি-20 ক্রিকেটে খুবই জরুরি। আপনার যদি টপ অর্ডার ক্লিক না করে মোস্ট লাইকলি আপনি ম্যাচটা হারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম সিনারিও দেখা যায়। তারপরে ওই 6 ওভারটা খুব ইম্পর্টেন্ট, খুবই ক্রুশাল। এবং বাংলাদেশের মিডল অর্ডার সেটা নিয়েও কিন্তু আসলে আমরা এখন এমন জায়গায় পৌঁছে যেতে পারিনি যে খুব একেবারে আপনি বুক চিতিয়ে বলবেন যে আমাদের স্ট্রং মিডল অর্ডার আছে। তাওহিদ হৃদয়, তার অসামান্য ট্যালেন্ট আছে, প্রতিভার জায়গায় কোনো ঘাটতি নেই, এবং তার অ্যাভারেজ বলুন, স্ট্রাইক রেট বলুন, খুব যে একেবারে ইনডিসেন্ট সেটাও না। শামীম পাটোয়ারি তিনি ইদানিং ক্লিক করছেন, তাকে সুযোগ দিতে দিতে তিনি এখন একটা জায়গায় পৌঁছেছেন। তো আমাদের ফোকাসটা আসলে টপ অর্ডারে থাকা উচিত, এবং ব্যাকআপ ওপেনার খোঁজাটাও খুব জরুরি। নাইম শেখের কথা বলুন, সৌম্য সরকার বলুন, যে অপশনগুলো আছে সেগুলো এনরিচ করা জরুরি। হয়তোবা এই যে একটা ভয়েড পাওয়া গেছে, ফাঁকা জায়গাটায় হয়তোবা সেটা দিকে ফোকাস থাকতে পারে বিসিবি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.